বিক্রম ওনাকে প্রণাম করে বলে, শিক্ষক পঙ্কজ নমস্কার, আপনার সাথে দেখা করে ভালো লাগলো। এদিকে দূর থেকে একাডেমির 10-এরও বেশি ছাত্র বিক্রমকে দেখে নিজেদের মধ্যে কথা বলা থেকে নিজেদের থামাতে পারে না। আরে এই কি সত্যি সেই বিক্রম সূর্য? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, কিন্তু ছেলেটা দেখতে খুব একটা সুদর্শন নয়। তারপরেও কেন জানি না ইরা সারাক্ষণ এর চিন্তায় ডুবে থাকে। ভাবলে অবাক লাগে, ওই মেয়ে আমাদের সবচেয়ে বিশেষ ছাত্রকে প্রত্যাখ্যান করেছিল, এবং তাও এই ছেলেটার কারণে। এদিকে আরেকটা ছেলে তার বন্ধুদের বোঝাতে গিয়ে বলে, আমার মনে হয় বিক্রমকে সাধারণ ছেলে মনে করা উচিত নয়। আরে ভাই, এই ছেলেটার এত কম বয়স, তাও একা একা ব্ল্যাক কর্নার পেরিয়ে এখানে পৌঁছেছে। এটা অবশ্যই কোনো সাধারণ ছেলের ক্ষমতায় কুলাবে না। আর সত্যি কথা বলতে, আমরা যদি ব্ল্যাক কর্নারে একা 10 দিন কাটাই, তাহলে হয়তো আমাদের হাত পাও অক্ষত থাকবে না। এসব থেকে বোঝা যায় একাডেমির পুলিশের মধ্যে বিক্রম অনেক সম্মান অর্জন করেছে। এরপর পঙ্কজ বিক্রমকে নিয়ে ওনার অফিসের ভিতরে চলে যান, যাতে উনি বিক্রমের বাস্তবতা জানতে পারেন। তারপর ফাইলের পাতা উল্টাতে গিয়ে অবশেষে একটা ফাইলের ভিতর একরকম একটা জিনিস পান, যেটা দেখে ওনার চোখে অনেক বিস্ময় ভেসে ওঠে। আর উনি বিস্মিত গলায় বলেন, দেখো, এই হলো বিক্রমের ভর্তির রিপোর্ট। ও 2 বছরের ছুটি নিয়েছিল। এখানে যে ফটোটা আছে সেটা একটু পুরনো মনে হচ্ছে, কিন্তু আমার মনে হয় এই ছেলেটাই সঠিক, এই বিক্রম সূর্য। এই কথা বলার সময় উনি ফাইলের সেই দিকে তাকান যেখানে বিক্রমের 3 বছর আগের ছবি ছাপা হয়েছে। তারপর থেকে এখনো পর্যন্ত বিক্রমের চেহারায় বেশ কিছুটা পরিবর্তন এসেছে, কিন্তু তা সত্ত্বেও অনুমান করা যায় যে ছবির ছেলেটাই বিক্রম। এরপর পঙ্কজ তৎক্ষণাৎ ফাইলটা বন্ধ করে হেসে বিক্রমের পিঠ চাপড়ে দিয়ে আদর করে বলেন, ছেলে, তুমি মোটেও সাধারণ ছেলে নও। তোমার রিপোর্টে লেখা আছে কিছু বছর আগেও তুমি ছিলে মাত্র 4 শক্তি চক্র একলব্য, কিন্তু এখন তোমার ক্ষমতা দেখে আমার মনে হচ্ছে এই সময় তুমি নিশ্চয়ই দক্ষ পদে অধিষ্ঠিত হয়েছ। কি আমি ঠিক বলছি তো? পঙ্কজের কথা শুনে ওনার বন্ধুরা হতভম্ব হয়ে যান। তারপর সকলে বিস্মিত চোখে বিক্রমকে দেখতে থাকেন, যে মাত্র কিছু বছরের মধ্যে 4 শক্তি চক্র একলব্য থেকে একজন দক্ষতে কি করে রূপান্তরিত হয়েছে। এই গতি সত্যিই প্রশংসনীয়। কিন্তু বিক্রম পঙ্কজের কথায় সাড়া দেয় না, বরং হাসতে থাকে। বিক্রমের হাসি থেকেই বোঝা যায় যে ও বিষয়টা স্বীকারও করছে না, আবার অস্বীকারও করছে না। এটা দেখে পঙ্কজ মুচকি হেসে বিক্রমকে আরো জিজ্ঞাসা করেন, তাহলে এখন তুমি কি সরাসরি একাডেমিতে যেতে চাও? এই কথা শুনে বিক্রম মাথা নেড়ে উত্তর দেয়, হ্যাঁ, আমি আর দেরি করতে চাই না। এবং বিক্রমের কথা শুনে পঙ্কজ ওনার স্টোরেজ আংটি থেকে একটা নীল রঙের ব্যাজ বের করে বিক্রমের হাতে দিয়ে বলেন, এটা সাবধানে তোমার কাছে রাখো। এটাই একমাত্র জিনিস যা তোমাকে একাডেমিতে যেতে সাহায্য করতে পারে। এই কথা বলে মনে হয় লোকটার হঠাৎ কিছু মনে পড়ে, আর উনি ঘুরে ওনার বন্ধুদের জিজ্ঞেস করেন, ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম, কাল একাডেমির ভিতরের এলাকায় ঢোকার পরীক্ষা হবে, তাই না? এর উত্তরে ওনার এক বন্ধু উত্তর দেন, হ্যাঁ নেতা পঙ্কজ, আগামীকাল ফাইনাল পরীক্ষা হতে চলেছে। এ কথা শুনে পঙ্কজের মুখে একটা চওড়া হাসি ফুটে ওঠে, আর হাসি মুখেই উনি বিক্রমকে বুঝিয়ে বলেন, বিক্রম, তুমি সত্যি ভাগ্যবান যে একেবারে ঠিক সময়ে এখানে পৌঁছেছ। সত্যি কথা বলতে কি, এত বড় অনুষ্ঠান দেখাটা তোমার জন্য বিশেষ অভিজ্ঞতা হবে। তবে যতদূর মনে পড়ে আমি সম্ভবত গত বছরও তোমার নামটা তালিকায় দেখেছি। তুমি বিশ্বাস করবে না, কিন্তু এই কাজটা করতে ম্যাডাম জয়াকে অনেক পরিশ্রম করতে হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত তুমি গতবার আসোনি, তাই আমার মনে হয় না ম্যাডাম জয়া এবার তোমার নাম তালিকায় অন্তর্ভুক্ত করবেন। বিক্রম, উনি তোমার উপর খুব রেগে আছেন, এবং সত্যি কথা বলতে কি রাগ করাই যুক্তিযুক্ত, কারণ এবারের ফলাফলে ঠিক করবে উনি ক্লাস 1 থেকে ক্লাস 2 এর টিচার হবেন কিনা। পঙ্কজের কথা শুনে বিক্রম এক মুহূর্তের জন্য অবাক হয়ে যায়, কিন্তু তারপর নিজেকে সামলে নিয়ে খানিকটা লজ্জায় পঙ্কজকে বলে, শিক্ষক পঙ্কজ, সত্যি করে বলছি, আমি একটা খুব জরুরি কাজে ব্যস্ত ছিলাম। সেটা শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে এসেছি। যদি আমাকে সেই কাজটা করতে না হতো, আমি অবশ্যই এখানে তাড়াতাড়ি চলে আসতাম। এতে পঙ্কজ হাসি মুখে বিক্রমকে বলেন, দেখো বিক্রম, তুমি তাড়াতাড়ি এসেছো নাকি দেরি করেছো তাতে আমার কিছু যায় আসে না। যদি কাউকে বোঝাতে হয় তবে গিয়ে ম্যাডাম জয়াকে বোঝাও। আর এখন সূর্য অস্ত যেতে শুরু করেছে, তাই আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব তোমার একাডেমিতে চলে যাওয়া উচিত। তবে আমি তোমাকে বলছি কি,
একাডেমির সামনে একটা খুব বড় এবং ঘন জঙ্গল রয়েছে। শুধু তাই নয়, ওই অঞ্চলে উচ্চ র্যাঙ্কের জাদুকরী প্রাণীও বাস করে, তাই রাতের বেলা ওখান দিয়ে যাওয়া বিপদমুক্ত হবে না। তুমি যদি যেতে চাও, আমি আমার বন্ধুদের বলতে পারি, ওরা তোমাকে সরাসরি একাডেমিতে নামিয়ে দিতে পারে। তুমি কি বলো? এবং পঙ্কজের কাছ থেকে এত ভালো প্রস্তাব শুনে বিক্রম রাজি হয়ে উত্তর দেয়, আপনি যদি এমনটা করেন তবে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব শিক্ষক পঙ্কজ। বিক্রমের কাছে যে মানচিত্র আছে তা ওকে ব্ল্যাক কর্নার থেকে শক্তি ভবন শহর অবধি তো এনে দিয়েছে, কিন্তু বিক্রম এখান থেকে সামনের পথটা স্পষ্ট বুঝতে পারে না, কারণ একাডেমির পাশের এলাকাটা একেবারে ঘন আর বিশাল জঙ্গলে ঢাকা। এই কারণেই এই পথ ভালোভাবে জানে এমন কারোর কাছ থেকে সাহায্য নিতে বিক্রম এক মুহূর্তের জন্যও দ্বিধা করে না। বিক্রমের উত্তর শুনে পঙ্কজ মুচকি হেসে হাত নাড়াতেই ওনার বন্ধুদের মধ্যে থেকে একটা ছেলে ও একটা মেয়ে এগিয়ে আসে। তারপর পঙ্কজ তাদের দুজনকেই প্রস্তুতি নিতে বলেন, যাতে ওরা নিরাপদে বিক্রমকে একাডেমিতে পৌঁছে দিতে পারে। তারপর পঙ্কজ ধীরে ধীরে বিক্রমের কাছে এসে বিক্রমকে জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বলেন, বিক্রম, যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলতে চাই। যদিও তুমি এখনো একাডেমির ভিতরে পা রাখোনি, তবুও এমন অনেক লোক রয়েছে যারা ইতিমধ্যে তোমাকে তাদের শত্রু হিসেবে বিবেচনা করা শুরু করেছে। আমার মনে হয় তুমি নিশ্চয়ই এর কারণটা খুব ভালো করে বুঝতে পারছো, আর সেই কারণটা হলো ইরা। একাডেমির ভিতরে ইরার সৌন্দর্য এবং শক্তির অনেক ভক্ত রয়েছে, আর সেই পাগলরা সাধারণ মানুষ নয়। সবাই প্রায় একাডেমির সবচেয়ে প্রতিশ্রুতিবান ছাত্র। যদিও ইরা একাডেমিতে যোগদান করেছে মাত্র 2 বছর হয়েছে, কিন্তু এই 2 বছরে ওর প্রতিপত্তি একজন মোহ সৃষ্টিকারী ডাইনির মতো হয়ে গেছে। তাই তোমাকে বলছি, আবেগাপ্লুত না হওয়ার চেষ্টা করো, আর তুমি যত বেশি সহ্য করতে পারবে ততই তোমার জন্য ভালো হবে। এটা শুনে বিক্রমের মুখে হাসি ফুটে ওঠে, কারণ একাডেমিতে 2 বছরের ট্রেনিং মিস করলেও এই সময় বিক্রমের কাছে জীবন মৃত্যুর অভিজ্ঞতা যে কোনো প্রশিক্ষণের চেয়ে বেশি মূল্যবান। এই 2 বছরে বিক্রম শক্তি সম্রাট থেকে শক্তি পূর্বপুরুষ সকলের সাথে যুদ্ধ করেছে, তাই ও আর নিজের সমবয়সীদের নিয়ে সামান্যতম ভয় অনুভব করে না। তা সত্ত্বেও বিক্রম হাসি মুখে পঙ্কজকে বলে, আপনার পরামর্শের জন্য ধন্যবাদ শিক্ষক পঙ্কজ, আমি বিষয়টা বিশেষভাবে মনে রাখব। এই বলে বিক্রম জামার হাতা গুটিয়ে পঙ্কজ ও অন্যদের কাছ থেকে বিদায় নিয়ে একটা জাদুকরী ঈগলের দিকে হাঁটা শুরু করে। এরপর বিক্রম সেই বড় জাদুকরী ঈগলের কাছে পৌঁছতেই তার উপরে বসা ছেলে ও মেয়েটি হাসি মুখে বিক্রমকে বলে, বিক্রম, তাড়াতাড়ি উঠে এসো, আমরা তোমাকে একাডেমিতে নামিয়ে দেব। দুজনের হাসি মুখ দেখে বিক্রমও হাসি মুখে বলে, ধন্যবাদ। আর এই বলে বিক্রম সাথে সাথে জাদুকরী ঈগলের পিঠে লাফিয়ে উঠে পড়ে। অন্যদিকে বিক্রমকে এত স্বচ্ছন্দে ঈগলের উপর উঠতে দেখে উভয় ছাত্রের মুখেই মৃদু বিস্ময় ফুটে ওঠে, কারণ সাধারণত নতুন ছাত্রদের পক্ষে এমনটা করা খুব কঠিন। তখন দুজনের মনেই একটা চিন্তা আসে, মনে হচ্ছে নেতা একদম ঠিক বলেছেন, এই বিক্রম সত্যি কোনো সাধারণ ছেলে নয়। এই ভেবে দুজনেই পঙ্কজের দিকে তাকিয়ে হাত নাড়ায়। তারপর দুজনেই শীষ দিতেই জাদুকরী ঈগল দ্রুত ডানা মেলে উড়তে শুরু করে। তারপর ওপরে উঠতেই বিক্রম দেখে ছোট্ট শহরটা, যেটা প্রতি মুহূর্তে ছোট থেকে ছোট হয়ে আসতে শুরু করে। এইবার এই দেখে বিক্রম উপরের আকাশের দিকে তাকায়। তারপর আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ বিক্রমের মনে একটা মেয়ের মুখ ভেসে ওঠে, আর সাথে সাথে বিক্রমের মুখে একটা প্রেমময় হাসি ফুটে ওঠে। একটা সময় ছিল যখন এই মেয়ের হাসি মুখ দর্শন করা ছাড়া বিক্রমের দিন কাটত না, কিন্তু এই 2 বছর বিক্রম ওই মেয়েটার মুখ না দেখেই কাটিয়ে ফেলেছে। এই মুখের কথা মনে পড়তেই বিক্রম মনে মনে বলে, ইরা, আমি অবশেষে তোর কাছে এসে গেছি। এরপর প্রায় সারা রাত জাদুকরী ঈগলের সেই উড়ান চলতে থাকে, কিন্তু এই উড়ানকে 2-3 ঘন্টা বিশ্রামও দেওয়া হয়। অতঃপর পরের দিন ভোর হওয়ার সাথে সাথে আকাশে সূর্যের আলোর প্রথম আভা দেখা দিতেই অন্ধকার ধীরে ধীরে দূর হতে শুরু করে। এই মুহূর্তে বিক্রম নিজের বন্ধ চোখ খুলে কিছু একটা অনুভব করে। এই উপলব্ধি হতেই বিক্রম অল্প দূরত্বে গড়ে ওঠা এক শহর দেখতে পায়, আর ওই শহরের সৌন্দর্য দেখে বিস্ময়ে বিক্রম যেন কয়েক মুহূর্ত শ্বাস নিতেও ভুলে যায়। শহরটার খানিকটাই দেখতে পেয়েছে বিক্রম, কারণ এক ঝলকে দেখার মতো নয় এই বড় শহরটা। এদিকে ঈগলের উপর বসা ছেলেটা বিক্রমকে হাসি মুখে বলে, বিক্রম, আমরা শহরের ভিতরের উড়ান থামার জায়গায় এই জাদুকরী ঈগলটিকে থামাবো। সেখান থেকে তোমাকে নিজের একাডেমিতে পৌঁছতে হবে। আসলে এই সপ্তাহে আমাদের দলের দায়িত্ব শক্তি ভবন শহরের দিকে নজর রাখা, তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যেতে হবে। এতে বিক্রমও হেসে উত্তর দেয়, আমাকে এখানে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ, চিন্তা করো না, আমি সরাসরি একাডেমিতে চলে যাব। এ কথা শুনে ছেলেটা হাত নাড়ায়। তারপর শীষ দেওয়ার সাথে সাথে ঈগলটা প্রচণ্ড শব্দ করে সোজা নিচে নামতে থাকে।
তারপর তারা উড়ান থামার জায়গায় পৌঁছানোর সাথে সাথেই বিক্রম মাথা তুলে দেখে জাদুকরী ঈগল শক্তি ভবন শহরের দিকে ফিরে যাচ্ছে। এর পরপরই বিক্রম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মুখ ঘুরিয়ে সামনের দিকে এগোতে শুরু করে। হাঁটতে হাঁটতে বিক্রমের চোখের সামনে একটা অদ্ভুত রাস্তা ভেসে আসে, যেটা সবুজ ঝকঝকে পাথর দিয়ে তৈরি। এই শহরে প্রচুর মানুষের ভিড়, যা দেখে বিক্রম একটু অবাক হয়। আসলে বিক্রম মোটেও আশা করেনি যে এই শহরের ভিড় ওহান শহরের সমান হবে। এ থেকে স্পষ্ট অনুমান করা যায় যে এই একাডেমি মার্কাসের প্রাচীনতম একাডেমি না হলেও এর নাম খুব বিখ্যাত হওয়ায় অনেকেই এই জায়গা দেখতে আসে। কিন্তু বিক্রম সেই পথে বেশিক্ষণ থাকে না, বরং ঈগলের উপর বসা ছেলেটার দেখানো পথে চলতে শুরু করে। এরপর বিক্রম কিছুক্ষণ শহরের চারপাশে ঘোরাঘুরি করতে থাকে এবং অবশেষে ক্লান্ত হয়ে এক জায়গায় থামতে বাধ্য হয়। সেখানে থেমেও দেখে যে রাস্তা দিয়ে ও হাঁটছে তার কোনো শেষ নেই। এটা বুঝতে পেরে বিক্রম মাথা নেড়ে বলে, এটা তো বাড়াবাড়ি হয়ে গেল। আমি বুঝতে পারছি না কেন এই শহরটাকে এত বড় করা হলো। এই বলে বিক্রম বাধ্য হয়ে আবার হাঁটা শুরু করে। এরপর শক্তি ভবনের দিকে হাঁটতে হাঁটতে বিক্রম নিজের গতি কমাতে শুরু করে। তারপর হাঁটতে হাঁটতে বিক্রমের চোখের সামনে ভেসে উঠতে থাকে একাডেমি। দূর থেকে একাডেমি দেখে বিক্রম হেসে ওর পা বাড়াতেই হঠাৎ শুনতে পায় কারো কণ্ঠস্বর, এই ছেলেটা থামো। এই আওয়াজ শুনে বিক্রম তৎক্ষণাৎ পেছন ফিরে দেখে যে ওর থেকে একটু দূরে একটা হইচই শুরু হয়েছে। ওখানে এক বিরাট সংখ্যায় জনতা জড়ো হয়ে সম্ভবত কারোর লড়াই দেখছে। ওদিকে বিক্রম ভিড় দেখে কাছে যাওয়ার চিন্তাটা মন থেকে সরিয়ে দেয়, বরং তলোয়ার বের করে সোজা একাডেমির দিকে হাঁটতে শুরু করে ও। কিন্তু বিক্রম একাডেমির দিকে যেতেই হঠাৎ ভিড়ের মধ্যে থেকে কারো আওয়াজ শুনতে পায়, মদন, তোমার পরিশ্রম নষ্ট করো না, তুমি এখনো ওই মেয়েটার পিছনে যেতে পারোনি, বুঝেছ? আর এই কণ্ঠের পরপরই আরেকটা কণ্ঠ শোনা যায়, যদি বিশ্বাস না হয় তবে 2 হাত হয়ে যাক। ছেলেরা, আমাদের ওকে মারতে হবে না, কিন্তু শরীর থেকে রক্ত বার করে ওকে শিক্ষা দিতে হবে। এর পরপরই ওই স্থানে কাউকে মারধর করার শব্দ প্রতিধ্বনিত হতে শুরু করে, যা শুনে বিক্রম ওখানে যাওয়া থেকে নিজেকে আটকাতে পারে না। তারপর বিক্রম ভিড়ের কাছে যেতেই দেখে নীল জামা পরা এক যুবক নিজের চারপাশের ছেলেদের সঙ্গে লড়াই করছে। ছেলেটার চোখে অনেক রাগ দেখা যাচ্ছে, আর ওর শরীর থেকে নির্গত শক্তি থেকে বোঝা যাচ্ছে যে ও একজন দক্ষ র্যাঙ্কের যোদ্ধা। কিন্তু যে ছেলেগুলো ওর সাথে পাল্লা দিচ্ছে তারাও খুব একটা দুর্বল নয়, যার কারণে নীল রঙের জামা পরা ছেলেটার ওদের সামলাতে একটু কষ্ট হচ্ছে। আর লড়াইয়ের সময় ওকে প্রচন্ড আঘাত করা হচ্ছে, আর ওর মুখ থেকে রক্ত বের হচ্ছে। এ সময় আরেকটা ছেলে নীল জামা পরা ছেলেটার পেটে জোরে লাথি মারে। এতে ছেলেটা সংকুচিত হয়ে মাটিতে পড়ে যায়। কিন্তু তা সত্ত্বেও ছেলেরা থামতে রাজি হয় না, আর লাথি মেরে মেরে ছেলেটাকে আঘাত করতে থাকে। কিন্তু কিছু আক্রমণের পরে ছেলেটা খুব শক্তিশালী একটা আঘাত পায়। এমন সময় হঠাৎ একটা কালো ছায়া এসে ছেলেটার সামনে দাঁড়ায়। বিক্রম কি সময় মতো একাডেমির এক্সামে পৌঁছতে পারবে? এরপরের গল্প জানতে হলে শুনতে থাকুন পকেট এফএম।